আচ্ছা, এটা আসলে একই সাথে বলতে চাচ্ছিলাম, কারণ আমার সত্যজিৎ রায় রিলেটেড নন ফিকশনের প্রিয় বইগুলোর মাঝে দুইটা। সো এইটার নাম হচ্ছে মানিকদার চিঠি দেবযানীকে। খুব বেশি লম্বা করব না, আমি জাস্ট এমনিতে পার্সোনাল জায়গা থেকে বলি। আমার নন ফিকশনের মধ্যে পছন্দের আরো দুইটা সাব ক্যাটাগরি, একটা হচ্ছে চিঠিপত্র, আরেকটা হচ্ছে ডায়েরি। সো আমি প্রচুর ডায়েরি পড়ি, অনেক চিঠিপত্র পড়ি। তো এই বইটা সত্যজিৎ রায়ের একজন কিভাবে বলা যায়, মানে ধরতে পারেন ফ্যান। হ্যাঁ, সত্যজিৎ রায় এর একটা গুণ ছিল বা একটা বৈশিষ্ট্য ছিল, উনি রবীন্দ্রনাথ থেকে ইন্সপায়ার্ড ছিলেন। তো রবীন্দ্রনাথের যে ব্যাপারটা ছিল যে উনি কোনো চিঠি এমন হতো না যে উনি রিপ্লাই দিচ্ছেন না। একজন নোবেল লরেট, বিখ্যাত একজন মানুষ, নানা প্রান্ত থেকে নানা মানুষ তাকে চিঠি পাঠাচ্ছে, সে ইচ এন্ড এভরি চিঠির রিপ্লাই আসলে দিতেন। মানে হয়তো জমে যাচ্ছে, এক গাদা হয়ে যাচ্ছে, কোন এক ছুটির দিনে বসে সবগুলো রিপ্লাই দিচ্ছে। আচ্ছা, এটা আরেকটা মজার ব্যাপার আর কি, মানে এখনকার যুগে যদি চিন্তা করেন যে অনেক সেলিব্রিটি আছে যে পাবলিক কমিউনিকেশন মেনটেন করে ভার্সেস করে না হয়তো। সো এটাও কি ওনাদের এক ধরনের পিয়ার পলিসিও আসলে ছিল কিনা, হু নোজ। সো জাস্ট ওয়ান্ডারিং। বাট যাই হোক, ফ্যাক্টসে যদি আমরা কথা বলি, রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায় কোন চিঠি আনঅ্যান্সার্ড রাখতেন না। সো সিমিলারলি সত্যজিৎ রায় হচ্ছে আসলে সব চিঠির রিপ্লাই দিতেন। তখন কোন একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সত্যজিৎ রায়ের বই পড়ে বা লেখা পড়ে প্রচন্ড রকমের ফ্যান, সে হচ্ছে সত্যজিৎ রায়কে চিঠি লিখতো, সত্যজিৎ রায় সেই চিঠিগুলোর রিপ্লাই দিতেন, সবারটাই দিতেন। কিন্তু এই পিচ্চি মেয়ে, যিনি তখন পিচ্চি ছিলেন, পরে আস্তে আস্তে বড় হয়েছেন, এরপর এখন তো অনেক বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে দেবযানী। উনি যেটা করেছেন, ছোটবেলা থেকে বয়স হওয়া পর্যন্ত আমৃত্যু সত্যজিৎ রায়ের চিঠিগুলোকে যত্ন করে সংগ্রহ করে রেখেছেন, এবং সিরিয়ালি এই বইতে সেই চিঠিগুলো পাবলিশ করা হয়েছে। আপনাদেরকে একটু আগে আমার সত্যজিৎ রায় রিলেটেড বইগুলো দেখালাম। আমি সত্যজিৎ রায়ের উপরে অনেক আর্টিকেলস পড়েছি, অনেক জীবনী পড়েছি, মানে আত্মজীবনী তো নাই, জীবনী পড়েছি। এই যে ধরেন, সে কায়সার ভাই সত্যজিৎ রায়কে নিয়ে একটা জীবনী লিখলো, বা আমি সত্যজিৎ রায় নিয়ে একটা জীবনী লিখলাম, ওইগুলার তুলনায় অন্তত 10 টাইমস ভিভিডলি আই পার্সোনালি ওয়াজ এবল টু সি সত্যজিৎ রায় ইন দিস লেটার্স। আমি যখন এই চিঠিগুলো পড়ছিলাম, আমি খুব অসুস্থ ছিলাম এবং আই ওয়াজ এট বেড রেস্ট। সাকিব ভাই, আমি পড়তেছিলাম এন্ড আই ওয়াজ ফিলিং লাইক আমি চোখের সামনে দেখতে পারতেছি সত্যজিৎ রায়কে, যে একটা মানুষ প্রচন্ড ব্যস্ত। মানে ওই যে আমরা মেসেঞ্জারে রিপ্লাই দিই না, সাকিব ভাই সরি অনেকদিন কথা হয় নাই, আমি তো এই বইটা নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, বা এই বইটা পড়তেছিলাম, বা এই ফিল্মের কাজ করতেছিলাম, এরকম টাইপের কথা, মানে খুবই ক্যাজুয়াল কথা। মানে আমরাও ধরেন সাকিব ভাইয়ের কোনো ভক্তের সাথে হয়তো এভাবে কথা বলে, কিংবা আমরাও হয়তো ফ্যানদের সাথে এভাবে কথা বলি। তো অ্যাকচুয়ালি সত্যজিৎ রায় টকিং টু হিজ ফ্যান, এইরকম চিঠিগুলো। এবং বইটা খুবই দারুণ। বইটা প্রকাশিত হয়েছে কারিগর প্রকাশনী থেকে, আমার একটা পছন্দের প্রকাশনী। বইয়ের প্রচ্ছদ দেখেন, একদম সুন্দর, ভেতরে এরকম বাইন্ডিং। এন্ড যেটা হয়েছে যে চিঠিটা একদিকে চিঠিটা লিখা, এবং আরেকদিকে অরিজিনাল চিঠিটার একেবারে ফটোকপি হুবহু সত্যজিৎ রায়ের হাতের লেখায় দেবযানীকে রেগুলার যে চিঠিগুলো পাঠিয়েছেন। রেগুলার মানে কি, মানে প্রায় সময়ই দেখবেন যে 2 মাস 3 মাস 4 মাস হয়ে গিয়েছে, বা 1 বছর হয়ে গেছে, রিপ্লাই দেয় না। ওইটা আবার চিঠিতে হয়তো বলতেছে যে এই কারণে ব্যস্ত ছিলাম, এই কারণে অসুস্থ ছিলাম, এরকম এরকম লিখতো আর কি। এবং পরে যেটা হয়েছে ভাই, যে লং টার্ম ফ্যান থাকার পরে একসময় একটা পার্সোনাল কানেকশনও হয়তো তৈরি হয়ে যায়। ফর এক্সাম্পল, সাকিব ভাইকে হয়তো আগে স্ক্রিনেই দেখতাম, বাট এখন হয়তো একটু মেসেজেও কথা হয়। সো দেবযানীর সাথেও এরকম হয়ে গিয়েছে। এবং সত্যজিৎ রায়ের অন্যান্য যে ইন্টারেস্ট, ধরেন যে কোন একটা কনসার্ট দেখতে যাবে, কনসার্ট বলতে উনি ক্লাসিক্যাল মিউজিক শুনতেন। সো সিতারের যে কনসার্ট, কিংবা কনসার্ট তো না, মানে ছোট করে শো হইতো, বুধাদিত্য নামের একজন, মানে উঠতি সেতার বাদক, সম্ভবত সেতার বা অন্য কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা শুনতে যাচ্ছেন। তার ফ্যান যে, সেও আবার এই সেতার প্রেমীর ভক্ত। সো তখন আবার উনি জিজ্ঞেস যে ওই কনসার্টে কি গেছিলা কিনা, আমি তো মিস করলাম কারণ শুটিং এ ছিলাম বোম্বেতে। এই টাইপের মানে ক্যাজুয়াল আলাপ, এবং মানে চিঠি। এবং বিষয়টা আসলে মেসেঞ্জারের আলাপ থেকে অনেক আলাদা, কারণ চিঠি লিখতে ইউ হ্যাভ টু গিভ আ লট অফ এফোর্ট। সো আমাদের মানে ইনবক্সে যেরকম র্যান্ডম হাই ভাইয়া কি করতেছেন, ওই টাইপের মেসেজ কিন্তু না। ইউ হ্যাভ টু রাইট ইট, ইউ হ্যাভ টু পোস্ট ইট, ইউ হ্যাভ টু বাই আ স্ট্যাম্প। এন্ড সো এই কারণে ওই যারা চিঠি লিখতো তখন, তাদেরও আসলে এনথুজিয়াজমটা আসলে অনেক ডিপার লেভেলেরই থাকতো। সো ওই জায়গাটা থেকে ইভেন মানে পরে দেখা যায় যে মেয়েটা, যিনি দেবযানী, উনি বিয়ে করেন, সত্যজিৎ রায়কে মনে হয় দাওয়াত দেন, কিংবা সত্যজিৎ রায়ের কোন একটা শুটিং এ ওনাকে ইনভাইট করা হয়।
সো সত্যজিৎ রায় দেখা যেত পরে মাঝে মাঝে ওই তার হাজবেন্ডেরও খোঁজ নিচ্ছে, স্টাফস লাইক দ্যাট। ভেরি ভেরি ইন্টারেস্টিং আমার জন্য পার্টিকুলারলি খুবই ইন্টারেস্টিং যে ফ্যানের সাথে সত্যজিৎ রায়ের র্যান্ডম কথোপকথনের চিঠি পড়ে সত্যজিৎ রায়কে জানা আর কি। সো ইয়া, দ্যাটস হোয়াট দিস বুক ইজ অ্যাবাউট, অল অ্যাবাউট লেটার্স। No, this is brilliant. এটা তুমি তো you sold me on this. I'm completely sold. I hope I find it. আমি খুঁজবো বাংলাদেশে যেসব অনলাইন বইগুলোর দোকানগুলো আছে, I'll look for it. আমার কাছে এটা শুনেই ভালো লাগতেছে, এটা অনেক ভালো লাগতেছে। আমি এটা ডেফিনেটলি, বিকজ চিঠি ইজ সো পার্সোনাল। আবার কথা বলছেন তিনি আরেকজনের সাথে, একজন ছোট্ট একটা ফ্যানের সাথে কথা বলছেন, তো জিনিসটা অনেক সুইট, মানে অটোমেটিক্যালি জিনিসটা অনেক সুইটনেস ফিল করতেছি, আমি অটোমেটিক্যালি আমি অনেক ওয়ার্মথ ফিল করতেছি। হ্যাঁ, বলো বলো বলো। ভাই আপনি অনুমতি দিলে মানে র্যান্ডম আমি পাতা উল্টা একটা Please. চিঠি যেটা পাইছি, ছোট একটা চিঠি পড়ি। হ্যাঁ, ভাই পড়ো পড়ো। দেবযানী, ভাই দেবযানী, তোমার চিঠি কিছুদিন হলো পেয়েছি। আবহ সঙ্গীত নিয়ে বেজায় ব্যস্ত। এ ছবিতে অন্য ছবির তুলনায় অনেক বেশি মিউজিকের প্রয়োজন, তাই দরজা বন্ধ করে কাজ করছি। 3 রকমের গল্পগুচ্ছের কথা জিজ্ঞেস করেছো। পিকুর ডায়েরি বেরিয়েছিল আনন্দবাজার পুজো সংখ্যায়। আর্য শেখর অমৃত পুজো সংখ্যা আর শাখা প্রশাখা এক্ষণে, প্রত্যেকটারই বয়স 10 বছরের বেশি। ওগুলো দিয়ে পুরো একটা বই হয় না। যিনি ছেপেছেন তিনি এককালে বেশ কাছের লোক ছিলেন, তাই অনুরোধ এড়াতে পারিনি। আমি নিজে মোটেই সন্তুষ্ট নই। এপ্রিলের 7ই আমি এ ছবি থেকে রেহাই পাবো। তারপর চিঠি লিখলে উত্তর পাবে, তার আগে নয়। শুভেচ্ছা নিও, মানিক দা। টিকা, দেশে প্রকাশিত চিঠি। আবহ সঙ্গীত নিয়ে বেজায় ব্যস্ত মানে হীরক রাজার দেশের আবহ সঙ্গীতের কথা বলা হচ্ছে। শাখা প্রশাখা নিজের লেখা গল্পের চিত্রনাট্য, অনেক পরে ছবি করেন 1990 সালে। সো সাকিব ভাই, এটা র্যান্ডম, মানে আমি আরেকটু সময় পেলে হয়তো ভালো কিছু চিঠি ধরে রাখতে পারতাম, বাট ইউ গেট দ্য আইডিয়া। বুঝছি। এবং ধরেন তখন হয়তো সবাই জানে যে সত্যজিৎ রায় হীরক রাজা নিয়ে কথা বলতেছে, সেই কারণে চিঠিতে মেনশন টেনশন নাই। আবার হয়তো ফিল্ম নিয়ে করতেছে। আবার দেখেন মানে সত্যজিৎ রায় তার নিজের কাজ নিয়ে স্যাটিসফাইড না, বলতেছে যে আমি একেবারেই মানে বুলশিট হয়েছে, এই টাইপের কথাবার্তা। এরপর আবার অনেক সময় দেখা যায় যে দেবযানীর চিঠিগুলো এখানে নাই, কারণ ওগুলো তো সত্যজিৎ রায় পাইছে, ওগুলো সত্যজিৎ রায় সেভ করে নাই। বাট দেখা যাচ্ছে যে দেবযানী হয়তো ফিডব্যাক দিচ্ছে, আপনার সিনেমার এই জিনিসটা এরকম লাগছে, গল্পটা এরকম লাগছে। একবার হচ্ছে একটা গল্প নিয়ে মনে হয় খারাপ কিছু লিখছিল, মানে ফিডব্যাক নেগেটিভ ছিল, তো সত্যজিৎ রায় বলছে তুমি তো দেখি বিদেশি বই পড়ে টরে নাক কি বেশি উঁচু হয়ে গেছে নাকি। বাট হ্যাঁ, ইউ আর রাইট, আমি নেক্সট গল্পে আবার এভাবে প্ল্যান করবো। এই ধরনের আলাপ টালাপ আছে আর কি, সো ইটস ফান। না, এটা আসলে তুমি যেটা বললে যে ফ্যানদের সাথে আলাপ করা ইটস অলওয়েজ লট অফ ফান, যেটা আসলে যারা স্মার্ট ফ্যান্স, এবং আমিও যেমন কায়সার এটা বেটার জানে, তুমি হয়তো একটু খেয়াল করছো যে আমরা বিদেশি অথরদেরকে নিয়ে আসতেছি মাশাল্লাহ, যেটাকে আমি বলি যে উই আর ডুইং ইম্পসিবল থিংস থ্যাঙ্কস টু অল অফ ইউ গাইজ। সো এখানে যেটা হয় যে ওরা কেন আসতেছে বা কেন, বিকজ আমি জীবনে কোনো বিদেশি অথরকে হাই ভাইয়া বলে কোনো মেসেজ পাঠাই নাই, হ্যালো অথবা সালাম আর কিছু লেখা নাই, কারণ আমার মাথায় আছে যে লোকটা অনেক ব্যস্ত, তার হাতে কোনো সময় নেই, তাকে আমি হ্যালো সালাম দিলে আমিও টাইম ওয়েস্ট করতেছি। সো আমি তখনই লিখি যখন আমার কিছু একটা লেখার থাকে। সো প্রথমে ওদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে কিভাবে, আমি ওর বই নিয়ে একটা রিভিউ দিছি, রিভিউ দিয়ে ওকে ট্যাগ করছি, যদি পজিটিভ রিভিউ হয়, নেগেটিভ রিভিউ ট্যাগ করি না, ট্যাগ করছি, ওটা দেখে সে পছন্দ করছে। তারপরে অবভিয়াসলি একজন আমেরিকায় বসে একটা মানুষ দেখতেছে যে হোয়াট ইজ দিস, বাংলাদেশি একটা লোক, আমার ফ্ল্যাগ আছে ওখানে, এইগুলো দেখে আছে এর কী ব্যাপার। সো ওদের কাছে একটা কিউরিওসিটি হয়, তখন আমার সাথে একটু হাই হ্যালো হয়। তারপরেও আমি কিন্তু ওদেরকে যে ভাই আজকে মন ভালো নাই এই টাইপের কোনো মেসেজ পাঠাই নাই। ইটস অলওয়েজ সামথিং যেটা রেলেভেন্ট টু দ্যাট পার্সন, যেটা নিয়ে সে কথা বলতে ইন্টারেস্টেড হবে। ইটস নট অ্যাবাউট মি, ইটস অ্যাবাউট হিম অর হার, রাইট? যে কারণে মানে এখন মানে আমার একটা ফ্রেন্ড আমাকে আজকে পচাচ্ছিল যে আমার একটা স্কুল ফ্রেন্ড সার্কেল আছে যা আমরা লিটারেলি আমি স্কুল থেকে গ্র্যাজুয়েট করছি 1994-এ, এ লেভেল শেষ করে। সো স্কলাস্টিকা স্কুলে আমি বড় হয়েছি, 10-12 বছর পড়ছি ওখানে। সো ওই স্কলাস্টিকা স্কুলের একটা কোর ফ্রেন্ড সার্কেল, আমরা এখনও ফ্রেন্ডস। তো ওটা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপের নাম হচ্ছে টিয়ার 1, টিয়ার থাকে না, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, ওটার নাম হচ্ছে টিয়ার 1। সো আমি এটা আমার অন্যান্য ফ্রেন্ডদেরকে বলি তুই তো টিয়ার 1-এ নাই, তোর বুঝতে হবে আসলে জিনিসটা, তোর সাথে একটু আলাদা। তো এইসব আর কি, অন্যরা একটু নিচে। তো এগুলো নিয়ে অন্য ফ্রেন্ডরা যোগ করে, আমিও যোগ করি। তো আজকে আমার একটা ফ্রেন্ড আলিফ, ইনফ্যাক্ট আলিফ বলতেছিল যে আমার তো ভয় হয় সাকিব ভাই 2 দিন পরে এই রায়হান রাফি ইত্যাদি এদের সাথে, ডিরেক্টর রায়হান রাফি, ওদের সাথে নতুন একটা টিয়ার 1.5 করে ফেলবে। আমি বলছি না না আলিফ, আমার টিয়ার 1.5 হয়ে গেছে। আমার টিয়ার 1.5 হচ্ছে সেই মিস্টোভাল দ্য রাইটার, জেসিএম বার্ন দ্য রাইটার,
ওদের সাথে ওটা জায়গা মানে আসলে আমি কিছু লিখলে ওরা একটা লাইক দেয় র্যান্ডম। আমি যেমন মুভি হ্যাঁ হ্যাঁ রিভিউ দিচ্ছি, ওই যে সিনার্স দেখছি, আই হাইলি রেকমেন্ড, ঈদের ছুটিতে যদি পারো তোমরা দুজন দেখে ফেলো। রায়ান কুগলারের নতুন ছবি সিনার, সরি বুকডনের, সরি গিক পিতের কাজটা করে ফেলতেছি। ইটস আ ব্রিলিয়েন্ট 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 ফিল্ম। ইটস নট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্মস অফ অল টাইম। খুবই সিম্পল একটা ছবি, কিন্তু একটা ডায়লগ, একটা সিন মাটিতে পড়ে না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কোনো আজাইরা কিছু নাই, অসম্ভব সুন্দর। এনিওয়ে, সো আমি ওটা নিয়ে এক্সে বা টুইটারে রিভিউ দিছি, দেখি দুজনে গিয়ে লাইক দিছে। সো আমি বললাম যে আমার টিয়ার 1.5 হয়ে গেছে আলিফ, তুমি ওখানে নাই, ওখানে ওরা আছে। সো এটা আর কি। সো কেন এটা হয়েছে, বিকজ আই ডোন্ট ওয়েস্ট দ্যাট টাইম। সো আমাকে যখন কেউ লিখে মেসেজ করে যে ইন্টারেস্টিং কিছু জিজ্ঞেস করে, যে ভাইয়া নেক্সট অ্যালবাম কবে আসবে, এটা আমি উত্তর দিই না। এটা খুবই মানে এটা ফালতু একটা কথা, নেক্সট অ্যালবাম কবে আসবে, এগুলো ক্রিপ্টিফিট পেজে তুমি পাবা। বাট যদি আমাকে জিজ্ঞেস করে ভাই এই গানটা আমার খুব ভালো লাগছে, এই জায়গাটা খুব সুন্দর, এটা আপনি কি ভেবে করছিলেন, এটা আমার কাছে ইন্টারেস্টিং, তখন আমি ওটা নিয়ে আলাপ করি, এই করি সেই করি। বা মুভি নিয়ে যখন কেউ বলে ভাইয়া এটা এই মুভিটা দেখছেন নাকি, আই ফাউন্ড ইট ভেরি নাইস, তখন আমি বলি যে ভাইয়া এই মুভি। সো এটা এটা যারা বুঝে ওরা কিন্তু একজন ক্রিয়েটারের সাথে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি করতে পারে, যে যেই রিলেশনশিপটা বেসড অন ওই ক্রিয়েটার্স ওয়ার্ক, ইট ক্যানট বি বেসড অন এনিথিং এলস। আমি যদি এখন এক্সপেক্ট করি যে আমার বার্থডেতে জেসিএম বার্ন আমাকে গিফট পাঠাবে, এটা হচ্ছে ভুল। বা আপনি আমার বাসায় এসে খেয়ে যান, না, ফরগেট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট সে আমেরিকা থাকে। মাই পয়েন্ট ইজ আমরা এখন ওই জায়গায় যাই নাই, ওই জায়গায় যেতে আরও 2-3 বছর লাগবে। সো এটা মানে আমরা যারা বেশি আবেগী হয়ে যাই, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমরা সবাই আবেগী হয়ে যাই। আল্লাহ, আমার ফেভারিট ক্রিয়েটারের সাথে আমি কথা বলছি, রাইটার হোক, অ্যাক্টর হোক, ডিরেক্টর হোক, মিউজিশিয়ান হোক, তখন আসলে বুঝি না কি বলবো, ভাই কেমন আছেন, আর কিছু লেখা নাই, ভাই কেমন আছেন উত্তর দিতে গেলে আমার প্রতিদিন এসে 2 ঘন্টা ফেসবুকে বসে এগুলো উত্তর দিতে হবে, এটা সম্ভব না, ইটস নট পসিবল। সো ওগুলো আমি আর রিপ্লাই দেই না। বাট যারা আমাকে জিজ্ঞেস করে যে ভাই এটা কি হয়েছিল, এটা কি, বা এই ওই, আই টক টু দেম ডেফিনেটলি। আই এম শিওর নাহিয়ান, কায়সার, তোমরাও এই জিনিসটা ফেস করো। কায়সার, আই এম শিওর ইউ হ্যাভ ফেস দিস, তুমি তো জনপ্রিয় আর যে, হাউ ডু ইউ ডিল উইথ ইট? আহ, তো ওই যে ভাইয়া মানে রেলেভেন্ট কোয়েশ্চেনটা আসলে খুবই মানে আই ক্যানট স্ট্রেস মোর দ্য ইম্পর্টেন্স অফ রেলেভেন্ট কোয়েশ্চেন, কারণ একটা এয়ার টাইম শো টাইম তো খুবই লিমিটেড থাকে। সো ওই সময়ের মধ্যে আসলে কিভাবে ম্যাক্সিমাইজ ইউটিলাইজেশন করা যায়, গেস্ট থেকে বের করে আনা যায় যে হোয়াট হি ইজ অল অ্যাবাউট, হোয়াট হিজ অর হার ওয়ার্ক ইজ অল অ্যাবাউট। সো ওইখানে আসলে ওই মানে ওই ফ্লাওয়ারি এক্সট্রা কথা বলার আসলে কোনো স্কোপ নাই। সো ওই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ উনি তো একটা সময় নিয়ে আসছেন স্টেশনে। সো ওনাকে ওই রেসপেক্টটা দেওয়াটা আসলেও খুব ইম্পর্টেন্ট। সো ইউর অ্যাবসলিউটলি রাইট ভাইয়া। না ওইটাই মানে, আমি যেমন খুব খুশি যে জেসিএম বার্ন আমাদের শোতেই আমাকে বলছিল তুমি আমেরিকা আসলে আমাকে বললো, আমি তোর সাথে দেখা করবো, আমি বললাম ইয়েস, হয়ে আমার হয়ে গেছে, এরকম একটা ফিল হয়ে গেছে। সেই মিস্টোভালো ইনশাল্লাহ, মানে শি ইজ গোয়িং দ্যাট ওয়ে। ওয়াই? বিকজ আই এম রিডিং হার বুকস, আই এম গিভিং হার রিভিউজ। আমার যখন খুব এক্সাইটেড হয়ে যায় বইয়ের একটা জায়গায় গিয়ে, তখন আমি ওকে ডিএম করি টুইটারে, হুম। ডাইরেক্ট মেসেজ পাঠাই যে এই জায়গাটা পড়তেছি, এটা এটা খুব ভালো লাগছে, তখন সে থ্যাংক, মানে ও খুশি হয়। সো আমি কিন্তু ওকে ইনভলভ রেখে রেখে যাচ্ছে, আমি কিন্তু রাইট। ইররেলেভেন্ট কথা, আজকে মনটা ভালো নেই, আজকে দিনটা খুব ভালো, আপনি বই কিভাবে লেখেন, এইসব প্রশ্ন জিজ্ঞেস করতেছি না মানে। সো এইটাই আর কি। সো আমি খুবই খুশি এই তুমি এই বইটা তুলছো, আমি 100% মানে হান দিস বুক ডাউন, এটা এখানে না পেলে ইন্ডিয়া থেকে আনবো। এবার থ্যাংক ইউ সো মাচ ভাই নাহিয়ান, তোমার কি আর কিছু বলার আছে বলো? ছোট্ট দুইটা লাইন জাস্ট, একটা হ্যাঁ হচ্ছে যে হ্যাঁ ভাই শুধু সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটার না, আই থিংক নর্মাল মানুষজন, একটা বড় ভাই চাকরির জন্য নক দিচ্ছি ধরেন, তাকেও আসলে রেলিভেন্সি রেখে মেসেজ দেওয়াটা ভালো। হাই হুম। ভাইয়া লিখে রেখে দেওয়া, 2 দিন পরে সে এইটা, আই থিঙ্ক ইউ পয়েন্টেড ইট আউট ভেরি ওয়েল। এন্ড মজার ব্যাপার হচ্ছে রিসেন্টলি জেসিএম বার্ন আমার একটা পোস্টে লাইক দিছে, সো আমি যে শেয়ার দিছি বুক ডটে আসবো, ফ্রম দ্যাট হি ফাউন্ড মাই পেজ এন্ড ওইখানে উনি আবার আমাকে রিয়েক্ট দিছে। সো জাস্ট ওয়ান্টেড টু অ্যাড, থ্যাংক ইউ ভাই। না না নাহিয়ান, আমি তোমাকে একটা বই পড়তে বলবো জেসিএম বার্নের, ওটা যদি তোমার পছন্দ হয় তাহলে বাকিগুলো পড়ো। ওর একটাই সিরিজ আছে, না দুইটা, আচ্ছা ঠিক আছে, মেইন সিরিজ একটাই। কেন পড়তে বলতেছি, বিকজ এই মানুষগুলার সাথে আমরা একটা বাংলাদেশ থেকে ডিরেক্ট সম্পর্ক করতে পারছি। অ্যান্ড এটা এটা হ্যাঁ, ইয়েস আই ডিড দ্য লিঙ্কিং অ্যান্ড এভরিথিং, বাট তুমি আর এই কায়সার, তোমরা 2 বছর ধরে রেগুলারলি আমাদেরকে কমেন্ট করছো গিক মিতে গিয়ে যে ভাই বুক ডন। কায়সার তো রেগুলারলি তুমি যখন আসছো এসে বলছো ভাই বুক ডন কোথায়, আমাকে পার্সোনালি বলছো। সো দিস ইজ অ্যাজ মাচ ইয়োর ভিক্টরি অ্যান্ড মাই ভিক্টরি। সো আমি চাই তোমরা যদি, আমি যাদের বইগুলো পড়তেছি, যাদের সাথে সম্পর্ক করছি, ওদের বইগুলো যদি পড়ো, তখন উই ক্যান হ্যাভ আ বিগ আড্ডা।
হুম। মানে আমার ড্রিম হচ্ছে আছে না যে সেই মিস্টোবাল আসছে, আমি নাহিয়ান, কায়সার, ফারুক আমরা সব একসাথে বসছি, আছে না 5 দিক থেকে ওর দিকে প্রশ্ন যাচ্ছে, সেও কিন্তু মানে ওর জন্য কিন্তু এটা বিশাল ব্যাপার, কারণ ওরা কিন্তু আমেরিকা দে আর নট বিগ রাইটার্স, দে আর সো ট্যালেন্টেড বাট দে আর নট ওয়েল নোন বিকজ ওরা ইন্ডি পাবলিশার্স। সো ওরা খুবই খুশি হয় এবং যথার্থ কারণেই, মানে আমরা ওকে রেসপেক্ট দিচ্ছি, আমরা তো ওকে হ্যাঁ। আজাইরা ফুলাইতেছি না, আমার তো কোনো লাভ নাই এখানে ওরে ফুলায়, তাই না? রাইট। এমন তো না যে ওদেরকে নিয়ে আসছি দেখে কালকে গ্রামীণ ফোন এসে বলবে তোমাকে আমি স্পন্সরশিপ দিচ্ছি, এরকম তো হচ্ছে না। সো ইটস অল ফ্রম এ গুড প্লেস। সো অ্যাবসলিউটলি ওইটাই ফ্যান্টাস্টিক, এই বইটা খুব 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 ভালো লাগলো ডেফিনেটলি। সো গাইজ, নাহিয়ান আজকে আমাদের জন্য আমার কাছে মনে হয় যে খুবই আনইউজুয়াল জেম নিয়ে আসছে। ডেফিনেটলি যদি আপনারা পারেন ঈদের আগে দুটো বই জোগাড় করতে, তাহলে ঈদটা খুব সুন্দর যাবে। যেটা একটু আগে আমি নাহিয়ানকে র্যান্ট করলাম যে নন ফিকশন থেকে অনেক কিছু শেখা যায়, সরি ফিকশন থেকে অনেক কিছু শেখা যায়, নন ফিকশন থেকে ডেফিনেটলি অনেক কিছু শেখা যায়। সো এখান থেকে আই এম শিওর অনেক কিছু শেখার আছে এই দুটো বই। প্লাস জিনিসটা অনেক, যারা আমরা সত্যজিৎ রায় ফ্যান্স তাদের জন্য অনেক ইমোশনাল। সো থ্যাংক ইউ সো মাচ নাহিয়ান।